নমস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বরদিদি উপন্যাসের অষ্টম পরিচ্ছেদ নিয়ে আজ আমরা হাজির হয়েছি। বেশি সময় নষ্ট না করে চলুন পাঠ করা যাক। কলিকাতার বাটিতে ব্রজবাবুর স্থানে শিবচন্দ্র এখন কর্তা। মাধবীর পরিবর্তে নূতন বধূ এখন গৃহিণী। মাধবী এখনো এখানে আছে, তাই শিবচন্দ্র স্নেহ যত্ন করে, কিন্তু মাধবীর এখানে থাকিতে আর মন নাই। বাড়ির দাসদাসী, সরকার, গোমস্তা এখনো বরদিদি বলে, কিন্তু সবাই বোঝে যে আর একজনের হাতে এখন সিন্দুকের চাবি পড়িয়াছে। তাই বলিয়া শিবচন্দ্রের স্ত্রী যে মাধবীকে অবজ্ঞা বা অমর্যাদা করে তাহা নহে, কিন্তু সে এমন ভাবটি দেখাইয়া যায় যাহাতে মাধবী বেশ বুঝিতে পারে যে এই নূতন স্ত্রীলোকটির অনুমতি পরামর্শ ব্যতীত সব কাজ করা এখন আর তার মানায় না। তখন বাপের আমল ছিল, এখন ভাইয়ের আমল হইয়াছে, কাজেই একটু প্রভেদ ঘটিয়াছে। আগে আদর ছিল, আবদার ছিল, এখন আদর আছে কিন্তু আবদার নেই। বাপের আদরে সে সর্বময়ী ছিল, এখন আত্মীয় কুটুম্বের দলে পড়িয়াছে। এখন যদি কেহ বলেন যে আমি শিবচন্দ্র কিংবা তাহার স্ত্রীর দোষ দিতেছি, সোজা করিয়া না বলিয়া ঘুরাইয়া ফিরাইয়া নিন্দা করিতেছি, তাহা হইলে তাহার আমাকে ভুল বুঝিয়াছিল। সংসারে যাহা নিয়ম, যে রীতিনীতি আজ পর্যন্ত চলিয়া আসিয়াছে, আমি তাহারই উল্লেখ করিয়াছি মাত্র। মাধবীর যেন কপাল পুড়িয়াছে, তাহার আপনার বলিবার স্থান নাই, তাই বলিয়া অপরকে নিজের দখল ছাড়িবে কেন? স্বামীর দ্রব্যে স্ত্রীর অধিকার, এ কথা কে না জানে। শিবচন্দ্রের স্ত্রী কি শুধু এ কথা বুঝে না? শিবচন্দ্র না হয় মাধবীর ভ্রাতা, কিন্তু সে মাধবীর কে? পরের জন্য সে নিজের অধিকার ছাড়িয়া দিবে কেন? মাধবী সব বুঝিতে পারে। বউ যখন ছোট ছিল তখন ব্রজবাবু বাঁচিয়াছিলেন, তখন মাধবীর নিকট প্রমীলাতে ও তাহাতে প্রভেদ ছিল না। এখন কথার অনৈক্য হয়। সে চিরদিন অভিমানিনী, তাই সে সকলের নিচে, কথা সহিবার ক্ষমতা নাই, তাই সে কথা সহে না। যেখানে তার জোর নাই সেখানে মাথা উঁচু করিয়া দাঁড়াইতে তাহার মাথা কাটা যায়। মনে দুঃখ পাইলে নীরবে সহিয়া যায়। শিবচন্দ্রকে কিছুই বলে না, স্নেহের দোহাই দেওয়া তার অভ্যাসের বাইরে, তাই আত্মীয়তার ধোয়া করিয়া অধিকার কায়েম করিতে তাহার সমস্ত শরীরে মনে ধিক্কার ওঠে। সামান্য স্ত্রীলোকের মতো ঝগড়া কলহে তাহার যে কত ঘৃণা, তাহা শুধু সেই জানে। একদিন শিবচন্দ্রকে ডাকিয়া বলিল, দাদা, আমি শ্বশুর বাড়ি যাব। শিবচন্দ্র বিস্মিত হইল। সে কি মাধবী, সেখানে তো কেউ নেই।
মাধবী মৃত স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিল, ছোট ভাগ্নে কাশীতে ঠাকুরঝির কাছে আছে, তাকে নিয়ে আমি গোলাগাঁয়ে বেশ থাকব। পাবনা জেলার গোলাগাঁয়ে মাধবীর শ্বশুর বাড়ি। শিবচন্দ্র অল্প হাসিয়া বলিল, তা কি হয়? সেখানে যে তোর বড় কষ্ট হবে। কেন কষ্ট হবে দাদা? বাড়িটা এখনো পড়ে যায়নি। 2 বিঘা 10 বিঘা জমি জিরা তো আছে। একটি বিধবার কি তাতে চলে না? চলাই কথা নয়, টাকার ভাবনা নেই, কিন্তু বড় কষ্ট হবে যে মাধবী তোর। কষ্ট কিছুই নয়। শিবচন্দ্র কিছু ভাবিয়া বলিল, কেন যাবি বোন? আমাকে সব খুলে বল দেখি, আমি সব মিটিয়ে দিচ্ছি। ইতিপূর্বে শিবচন্দ্র বোধহয় স্ত্রীর নিকট ভগিনীর বিরুদ্ধে কিছু শুনিয়া থাকিবে, সম্ভবত তাহাই মনে হইয়াছিল। লজ্জায় মাধবীর সমস্ত মুখ রাঙা হইয়া উঠিল। সে বলিল, দাদা, তুমি কি মনে করো আমি ঝগড়া করে তোমার বাড়ি থেকে যাব? শিবচন্দ্র বড় লজ্জিত হইল। তাড়াতাড়ি কহিল, না না, তা নয়, আমি ও কথা বলি নে, কিন্তু এই বাড়ি চিরদিনই তোমার, আজ কেন তবে চলে যেতে চাও? যুগপৎ 2 জনেরই সেই স্নেহময় পিতার কথা মনে পড়িল। 2 জনের চক্ষে জল দেখা দিল। চোখ মুছিয়া মাধবী বলিল, আবার আসব। তোমার ছেলের যখন পইতে হবে তখন নিয়ে এসো, এখন যাই। সে তো 8-10 বছরের কথা মাধবী। যদি বেঁচে থাকি তাহলে আসব। কোনরূপেই মাধবী এখানে থাকিতে সম্মত হইল না, যাইবার উদ্যোগ করিতে লাগিল। নূতন বউকে সংসার বুঝাইয়া দিল, দাস দাসীকে ডাকিয়া আশীর্বাদ করিল। শেষ দিনটিকে শিবচন্দ্র অশ্রুপূর্ণ চক্ষে ভগিনীর কাছে আসিয়া বলিল, মাধবী, তোর দাদা কখনো তো তোকে কিছু বলেনি রে? মাধবী হাসিল, বলিল, সে কি কথা দাদা? তা নয়, যদি কোনো অশুভক্ষণে, যদি কোনো দিন মুখ থেকে অসাবধানে কিছু। না দাদা, সেসব কিছু নয়। সত্যি কথা? সত্যি। তবে যা, তোর নিজের বাড়ি যেতে আর মানা করব না, যেখানে ভালো লাগে। তবে সর্বদা সংবাদ দিতে ভুলিসনি। প্রথমে মাধবী কাশী গিয়া ভাগিনেওকে সঙ্গে লইল। তাহার পর তাহার হাত ধরিয়া গোলাগাঁয়ে আসিয়া এই দীর্ঘ 7 বৎসর পরে স্বামী ভবনে প্রবেশ করিল। তখন গোলাগাঁয়ে চাটুজ্জে মহাশয়ের বড় বিপদ ঘটিল। তিনি এবং যোগেন্দ্রর পিতা উভয়েই বড় বন্ধু ছিলেন। তাই মৃত্যুকালে যোগেন্দ্রর যে কয় বিঘা জমি জায়গা ছিল তাহারই হাতে দিয়া গিয়াছিলেন। যোগেন্দ্রনাথের জীবিতকালে তিনি যে সকলের তত্ত্বাবধান করিতেন, যোগেন্দ্র সে সকলের বিশেষ কোনো সংবাদও লইত না। শ্বশুর মহাশয় অনেক টাকা, তাই ক্ষুদ্র পিতৃদত্ত বিষয়টুকু তাহার যত্নের বাহিরে ছিল। তাহার পর সে মরিবার পর চাটুজ্জে মহাশয় ন্যায্য অধিকারে বিনা বাধায়
সে সকল ভোগ দখল করিতেছিলেন। এখন বিধবা মাধবী এতদিন পরে ফিরিয়া আসিয়া তাহার সুশৃঙ্খল নিয়মবদ্ধ পাতা সংসারে গোলমাল বাঁধাইয়া দিল। সুতরাং চাটুজ্জে মহাশয়ের ইহা অত্যন্ত অবিচার বলিয়া মনে হইল, এবং মাধবী যে হিংসা করিয়াই এমনটি করিয়াছে তাহাও তিনি স্পষ্ট বুঝিতে পারিলেন। নিতান্ত বিরক্ত হইয়া আসিয়া বলিলেন, তাই তো বৌমা, তোমার 2 বিঘা যে জমি আছে তার 10 বৎসরের খাজনা মাই সুদ সদ্য 100 টাকা বাকি আছে। সেটা না দিলে জমি নিলাম হওয়ার মতো হয়েছে। মাধবী ভাগিনীও সন্তোষ কুমারকে দিয়া বলাইল যে এ টাকার জন্য চিন্তা নাই, এবং অনতি বিলম্বে 100 টাকা বাহিরে পাঠাইয়া দিল। অবশ্য এই টাকা চাটুজ্জে মহাশয়ের অন্য কাজে লাগিল। মাধবী কিন্তু অত সহজে ছাড়িবার লোক নহে। সে সন্দেশকে পাঠাইয়া জিজ্ঞাসা করিল যে শুধু 2 বিঘা জমির উপর নির্ভর করিয়া তাহার স্বর্গীয় শ্বশুর মহাশয়ের গ্রাসাচ্ছাদন চলিত না, সুতরাং বাকি যেসব জমি জায়গা আছে তাহা কোথায় এবং কাহার নিকট আছে। চাটুজ্জে মহাশয় নিরতিশয় ক্রুদ্ধ হইয়া স্বয়ং আসিয়া বলিলেন যে তাহা সমস্তই বিক্রয় হইয়া গিয়াছে, কিছু বা বন্দোবস্তে আছে। এই 8-10 বছর ধরিয়া জমিদারের খাজনা না দিলে তো জমি জায়গা কিরূপে থাকা সম্ভব? মাধবী কহিল, জমির কিছু যে উপসত্ত্ব হইত না যে এই কত টাকা খাজনা দেওয়া হয় নাই, আর যদি যথার্থই বিক্রয় করা হইয়া থাকে তাহলে সে কে বিক্রয় করিয়াছে এবং এখন কাহার নিকট আছে, সংবাদ পাইলে উদ্ধার করিবার চেষ্টা করা যায়। চাটুজ্জে মহাশয় অবশ্য কিছু জবাব দিয়েছিলেন, কিন্তু মাধবী তাহা বুঝিতে পারিল না। ব্রাহ্মণ বিড়বিড় করিয়া কত কি বকিলেন। তাহার পর ছাতা মাথায় দিয়া নামাবলী কোমরে জড়াইয়া একখানা থান কাপড় গামছায় বাঁধিয়া লইয়া জমিদার বাবুর কাছারি লালতা গায়ের অভিমুখে রওনা হইলেন। এই লালতা গ্রামে সুরেন্দ্রনাথের বাটি এবং ম্যানেজার মথুর বাবুর কাছারি। ব্রাহ্মণ 8-10 ক্রোশ বরাবর হাঁটিয়া একেবারে মথুর বাবুর নিকট উপস্থিত হইয়া কাঁদিয়া পড়িলেন। দোহাই বাবা, গরিব ব্রাহ্মণকে বুঝি পথে পথে ভিক্ষা করে খেতে হয়? এমন তো অনেকে আসে। মথুরবাবু মুখ ফিরাইয়া বললেন, হয়েছে কি বাবা, রক্ষে করো। কি হয়েছে তোমার? ওই বিধু চাটুজ্জে তখন 100 টাকা দক্ষিণা হাতে গুজিয়া দিয়া বলিল, আপনি ধর্মাবতার, আপনি রক্ষা না করলে আমার সর্বস্ব যায়। আচ্ছা, খুলে বলো। ওই গোলাগায়ের রামতনু সান্যালের বিধবা পুত্রবধূ কোথা থেকে এতদিন পরে ফিরে এসে আমার সমস্ত দখল করতে চাই। মথুরবাবু হাসিলেন। সে তোমার সমস্ত দখল করতে চাই না তুমি তার সমস্ত দখল করতে চাও? কোনটা? ব্রাহ্মণ তখন হাতে পৈতা জড়াইয়া ম্যানেজারের হাত চাপিয়া ধরিলেন। আমি যে এই 10 বছর থেকে সরকারের খাজনা জুগিয়ে আসছি। জমি ভোগ করছো, খাজনা দেবে না? দোহাই আপনার। ভাবটা মথুরবাবু বেশ বুঝিলেন। এই বিধবাকে ফাঁকি দিতে চাও, তাই তো? ব্রাহ্মণ নিঃশব্দে চাহিয়া রহিল। কয় বিঘা জমি? 25 বিঘা। মথুরবাবু হিসাব করিয়া বলিলেন,
অন্তত 3,000 টাকা। এই জমিদার কাছারিতে কী সেলামি দেবে? যা হুকুম হবে তাই, 300 টাকা। 300 টাকা দিয়ে 3,000 টাকা নেবে? আমার দ্বারা কিছু হবে না। ব্রাহ্মণ শুষ্ক চোখে জল বাহির করিয়া বলিল, কত টাকার হুকুম হয়? 1,000 টাকা দিতে পারবে? তাহার পর গোপনে বহুক্ষণ ধরিয়া দুজনে পরামর্শ হইল। ফল এই দাঁড়াইল যে যোগেন্দ্রনাথের বিধবার প্রতি বাকি খাজনা বাবদ 10 বৎসরের সুদে আসলে 1.5 সহস্র টাকা নালিশ হইল। সমন বাহির হইল, কিন্তু মাধবীর নিকটে তাহা পৌঁছিল না। তাহার পর একতরফা ডিক্রি হয়ে গেল এবং 1.5 মাস পরে মাধবী সংবাদ পাইল যে বাকি খাজনার দায়ে জমিদার সরকারের হইতে তাহার মায় বাটিশুদ্ধ নিলামের ইস্তাহার জারি হইয়াছে। তাহার সমস্ত বিষয় সম্পত্তি ক্রোক হইয়াছে। মাধবী একজন প্রতিবেশিনীকে ডাকিয়া কহিল, তোমাদের দেশ কি মগের মুল্লুক? কেন বলো দেখি। তা নয় তো কি, একজন ঠকি আমার সর্বস্ব নিতে চাই, তোমরা দেখছো না? সে বলিল, আমরা আর কি করবো গো, এই জমিদার যদি নিলাম করে, আমরা দুঃখী লোক, তাতে কি করতে পারি? তা যেন হলো, কিন্তু আমার বাড়ি নিলাম হবে আর আমাকে সংবাদ নেই, কেমন তোমাদের জমিদার? সে তখন সমস্ত কাহিনী বিবৃত করিয়া কহিল। এমন উৎপীড়ক জমিদার, এমন অত্যাচার এদেশে কেহ কখনো পূর্বে দেখে নাই। সে আরও কত কি কহিল। এ যাবৎ কথা কিছু লোক পরম্পরায় অবগত ছিল, সমস্ত একে একে খুলিয়া বলিল। মাধবী ভয়ে জিজ্ঞাসা করিল, জমিদার বাবুর সঙ্গে নিজে দেখা করলে হয় না? ভাগিনেও সন্তোষ কুমারের জন্য মাধবী তাহাও করিতে স্বীকৃত ছিল। সে তখন কিছু বলিতে পারিল না, কিন্তু কথা দিয়া গেল যে কাল তাহার বোনপোর নিকট সব কথা ভালো করিয়া জানিয়া আসিয়া বলিবে। তাহার বোনপো 2-3 বার লালতা গ্রামে গিয়াছিল। জমিদার সরকারের অনেক কথা সে জানিত, এমনকি সেদিন সে বাগান বাড়িতে এলোকেশীর সংবাদ পর্যন্ত শুনিয়া আসিয়াছিল। তাহার পর মাসিমাতা যখন জমিদার বাবুর সহিত রামতনু বাবুর বিধবা পুত্রবধূর দেখা করার সম্বন্ধ প্রশ্ন করিল, তখন সে মুখখানা যথাসম্ভব গম্ভীর করিয়া বলিল, এই বিধবা পুত্রবধূটার বয়স কত? মাসিমা তা বলিল, 20-21 হবে। সে মাথা নাড়িয়া বলিল, দেখতে কেমন? মাসিমাতা কহিল, পরীর মতো। তখন সে মুখ ভঙ্গি সহকারে কহিল, দেখা করলে কাজ হতে পারে, কিন্তু আমি বলি তিনি আজ রাত্রেই নৌকা ভাড়া করে বাপের বাড়ি প্রস্থান করুন। কেন রে? হ্যাঁ, এই যে বলছো সে দেখতে পরীর মতো, কেন, তাতে কি? তাতেই সব। দেখতে পরীর মতো হলে জমিদার সুরেন রায়ের কাছে আর রক্ষে নেই। মাসিমাতা গালে হাত দিয়ে বললেন, ও মালো, বলিস কি এমন? বোনপো মৃদু হাসিয়া কহিল, হ্যাঁ এমন, দেশশুদ্ধ লোক এ কথা জানে। তবে তো দেখা করা উচিত নয়। কিছুতেই নয়। কিন্তু বিষয় আশায় যে সব যাবে। চাটুর্যে মহাশয় যখন এর ভেতরে আছেন,
তখন বিষয়ের আশা নেই। তার উপর গৃহস্থ ঘরের মেয়ে, ধর্মটাও কি যাবে? পরদিন তিনি মাধবীকে সমস্ত কথা বলিলেন। শুনিয়া সে স্তম্ভিত হইয়া গেল। জমিদার সুরেন রায়ের কথা সে সমস্ত দিন চিন্তা করিল। মাধবী ভাবিল, সুরেন রায় নামটি বড় পরিচিত, কিন্তু লোকটির সহিত তো মিলিতেছে না। এ নাম সে কতদিন মনে মনে ভাবিয়াছে। সে আজ 5 বৎসর হইল। ভুলিয়াছিল, আবার বহুদিন পরে মনে পড়িল। স্বপ্নে ও নিদ্রায় মাধবীর সে রাত বড় দুঃখে কাটিল। অনেকবার পুরনো কথাগুলো মনে পড়িতেছিল, অনেকবার চোখে জল আসিয়া পড়িতেছিল। সন্তোষ কুমার তাহার মুখ পানে চাহিয়া ভয়ে ভয়ে কহিল, মাসিমা, আমি মার কাছে যাব। মাধবী নিজেও কয়েকবার এই কথা ভাবিতেছিল, কেননা এখানকার বাস করা যখন উঠিয়াছে, তখন কাশীবাস ভিন্ন অন্য কোনো উপায় নেই। সন্তোষের জন্য সে জমিদারের সহিত দেখা করিবে মনে করিয়াছিল, কিন্তু তাহা হয় নাই। পাড়া প্রতিবেশীরা নিষেধ করিতেছে। তাছাড়া এখন যেখানে সে থাক, একটা নূতন ভাবনা, একটা নূতন উপসর্গ হইয়াছে। সেটা এই রূপ যৌবনের কথা। মাধবী মনে করিল, পোড়া কপাল, এই উৎপাতগুলো কি এখনো দেহটায় লাগিয়া আছে? আজ 7 বৎসর হইল এগুলো তাহার মনে পড়ে নাই। মনে করাইয়া দিতে কেহ ছিল না। স্বামী মরিবার পর যখন বাপের বাড়ি ফিরিয়া গেল, তখন সকলে ডাকিল বড়দিদি, সবাই ডাকিল মা। এই সম্মানের ডাকগুলি তাহার মনকে আরো বৃদ্ধ করিয়া দিয়াছিল। ছাই রূপ যৌবন, যেখানে তাহাকে বড়দিদির কাজ করিতে হইত, জননীর স্নেহ যত্ন বিলাইতে হইত, সেখানে কি এসব কথা মনে থাকে? মনে ছিল না, মনে পড়িয়াছে, তাই ভাবনাও হইয়াছে। বিশেষ করিয়া এই যৌবনের উল্লেখটা। লজ্জায় মলিন হাসি হাসিয়া কহিল, এখানকার লোকগুলো কি অন্ধ না পশু? কিন্তু মাধবী ভুল করিয়াছিল। সকলেরই মন তাহার মতো 21-22 বছরেই বৃদ্ধ হয়ে যায় না। ইহার 3 দিন বাদে যখন জমিদারের পিয়াদা তাহার দ্বার পথে আসন করিয়া বসিল এবং হাঁক ডাক করিয়া গ্রামবাসীকে জানাইতে লাগিল যে সুরেন রায় আর একটা নূতন কীর্তি করিয়াছে, তখন মাধবী সন্তোষের হাত ধরিয়া দাসীকে অগ্রবর্তিনী করিয়া নৌকায় উঠিয়া বসিল। বাটির অদূরেই নদী। মাঝিকে কহিয়া দিল, সোমরাপুর যাইতে হইবে, একবার প্রমীলাকে দেখিয়া যাইতে হইবে। গোলাগা হইতে 15 ক্রোশ দূরে সোমরাপুরে প্রমীলার বিবাহ হইয়াছে। আজই 1 বৎসর হইতে সে শ্বশুর ঘর করিতেছে। সে হয়তো আবার কলিকাতায় যাইবে, কিন্তু মাধবী তখন কোথায় থাকিবে? তাই একবার দেখা করা। সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে মাঝিরা নৌকা খুলিয়া দিল।
স্রোতের মুখে নৌকা ভাসিয়া চলিল। বাতাস অনুকূল ছিল না, তাই ধীর মন্থর গমনে ক্ষুদ্র নৌকা বাঁশঝাড়ের ভিতর দিয়া শিয়াকুল ও বেত ঝোপের কাটা বাঁচাইয়া ঝড় ঠেলিয়া ধীরে ধীরে চলিল। সন্তোষ কুমারের আনন্দ ধরে না। সে ছোয়ের ভিতর হইতে হাত বাড়াইয়া গাছের পাতা ও ডগা ছিঁড়িবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। মাঝিরা কহিল, বাতাস না থাকিলে কাল দুপুর পর্যন্ত নৌকা সমরাপুরে লাগিবে না। আজ মাধবীর একাদশী, কিন্তু সন্তোষ কুমারের জন্য কোথাও পানসি বাঁধিয়া পাক করিয়া তাহাকে খাওয়াইতে হইবে। মাঝি কহিল, দিস্তে পাড়ার গঞ্জে নৌকা বাঁধিলে বেশ সুবিধা হইবে, সেখানে সব জিনিস পাওয়া যায়। দাসী কহিল, তাই করো বাপু, যেন 10টা-11টার মধ্যে ছেলেটা খেতে পায়। ধন্যবাদ। শেষ করলাম আজকের পাঠের 8ম পরিচ্ছেদ। কথা দিচ্ছি খুব শীঘ্রই 9ম পরিচ্ছেদ নিয়ে হাজির হব। ততদিন বা ততক্ষণ আমাদের চ্যানেলের প্রতি নিজের ভালোবাসা বজায় রাখবেন। ধন্যবাদ।